সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, টেক্সবিডি স্কুল থেকে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আইটিপি ভাইবার, আমাদের আইটিপি ভাইবার যে 2025-এর যে ভাইবা, সেই ভাইবার ইম্পর্টেন্ট কিছু শেষ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমরা অলরেডি টেক্সবিডি স্কুল থেকে আপনাদের জন্য আমরা নিয়মিত লাইভ ক্লাস করেছি। সেই লাইভ ক্লাসগুলোতে বিষয়গুলো আলোচনা হয়েছে ক্লাসে। আর আমি এখন সেই বিষয়টাকে একটা ভিডিও আকারে দিচ্ছি, যাতে কি আপনারা এটা বারবার শুনতে পারেন এবং এটাকে গুছায় একটা ইয়ের মধ্যে নিয়ে আসছি, যাতে আপনাদের পড়ার জন্য সুবিধা হয়। শুধু আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন বা শুনেছেন যে আমাদের যে বিষয়টি ভাইবার জন্য পড়াশোনার সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলো দরকার, সেটা হলো যে আপনার নিজের ব্যক্তিত্বপূর্ণ একটা চেহারা, নার্ভাসনেস না থাকা, এই টাইপের কিছু বিষয় আপনাকে ভাইবার জন্য এটা আলাদা আপনার প্রিপারেশনে রাখতে হবে। মানে এইটা আলাদা আপনাকে নিজের মধ্যে থেকে এটাকে নিয়ে আসতে হবে। এটা আসলে পড়াশোনা বা বললে হবে না। তারপর আমি আরো কয়েকটা বিষয় ভাইবার জন্য যেটা বলেছি যে ভাইবার যাওয়ার আগে সঠিক সময় যাওয়া এবং নির্দিষ্ট যে স্থান বলে সে স্থানে নির্দিষ্ট সময়ে আগে ওখানে গিয়ে মানে সময় মতো উপস্থিত হওয়া, এই সবগুলো বিষয় কি আপনারা বারবার শুনেছেন এবং নিজেরা সেভাবে প্রিপারেশন নিচ্ছেন। আশা করছি আপনাদের সকলের ভাইবা ইনশাআল্লাহ ভালো হবে, কারণ আপনারা এখন এমন একটা দ্বার প্রান্তে রয়েছেন যেটা কি খুব কাছাকাছি একটা সার্টিফিকেট অর্জনের। এই সার্টিফিকেটটি আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, কারণ আপনি যদি এই পেশায় নিজেকে করেন তাহলে হয়তো কি এই একটি সার্টিফিকেটই কি আপনার হয়তো কি জীবনটা অন্যদিকে বা আপনার পেশাজীবী জীবনটা একটু ভিন্নভাবে পরিবর্তন হবে। তো আমি এই জন্য এটাকে ছোট করে দেখছি না, খুব বড় করে দেখছি যে আপনারা যদি এই পেশায় নিজেকে নিয়ে আসেন তাহলে অবশ্যই সেখানেও কি ভালো করবেন। তাই আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদেরকে উৎসাহিত করছি যে আপনারা সবাই এই পেশায় আসুন এবং এই পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন এবং এই পেশায় প্র্যাকটিস করুন। আমরা টেক্সবিডি স্কুলের পক্ষ থেকে সেজন্য আপনাদের জন্য সবার জন্য রইল কি শুভকামনা এবং কি দোয়া রইল যে আপনারা সবাই ভালো করেন। তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে একটা গ্ল্যান্সে দিতে চাচ্ছি, সেটা হলো কি আপনাদের ভাইভাতে এই বিষয়টা আসার সম্ভাবনা থাকবে। সেটা হলো যে এই যে 2023 আয়কর আইনের ফাইন্যান্স অ্যাক্ট যেটা এবার হলো 25-26-এর বাজেটের জন্য যে একটা ফাইন্যান্স অ্যাক্ট করলো, সেটা আয়কর আইন 2023-এর কি পরিবর্তনগুলো আসছে, এই পরিবর্তনগুলো আমি একটা গ্ল্যান্সে আপনাদেরকে বলে দিচ্ছি, পয়েন্ট করে বলে দিচ্ছি যেসব বিষয়গুলো থেকে কি ভাইবার প্রশ্ন আসতে পারে। তো শুধু চলুন আমরা তাহলে মূল আলোচনায় যাই। আমি একটা করে পয়েন্ট করে বলছি, আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন এবং কি বারবার ভিডিও শুনলে সেটা আপনাদের মাথায় থাকবে। আপনারা মনে করেন যে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই বিষয়গুলো কি ভিডিওগুলো শুনবেন, তাহলে আপনাদের জিনিসটা মাথায় থাকবে। আমি সেজন্য আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স জিনিসটাকে তুলে ধরছি। আসলে যদি ফাইন্যান্স অ্যাক্ট পুরাটা আমরা বলতে যাই তাহলে অনেক পরিবর্তন আসছে, প্রত্যেকটা ধারাতেই হয়, দেখা গেল যে নামের একটা পরিবর্তন আসছে, সে বিভিন্নভাবে কি অনেকগুলো পরিবর্তন। এই জন্য যে ফাইন্যান্স অ্যাক্টটি রয়েছে সেটা পড়ে আপনাদেরকে বোঝানো বা আপনাদেরকে বুঝতেও কষ্ট হবে। এই জন্য আমি আমার নিজের মতো করে জিনিসটা রেডি করেছি, আমি আপনাদেরকে বলছি। প্রথম হলো যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে আমি সেটা কি প্রথম ধরে নিচ্ছি, প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে সেটা থেকে ধরে নিচ্ছি যে এবার যে পরিবর্তনটা এসেছে, মূল পরিবর্তনটা সেটা হলো যে বেসরকারি বেতন হতে আগে ছিল 1/3 আর হলো 4.5 লাখ টাকা অকরযোগ্য আয়। এটাকে এখন এবছর বৃদ্ধি করা হয়েছে 3.5, সঠিক রয়েছে 4.5 লাখ থেকে 5 লাখে বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই পরিবর্তনটা কি আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে, কারণ এখান থেকেই এই প্রশ্নটা অ্যাভেলেবেল, সহজভাবে কি এই প্রশ্নটি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে 1 নম্বরে কি আমাদেরকে বেসরকারি বেতন খাতে অকরযোগ্য নির্ণয়ে মোট বেতনের 1/3 অথবা 5 লাখ টাকা, যেটা বিগত বছরে ছিল কত 4.5 লাখ টাকা,
গেল 1 নম্বর। 2 নম্বর হলো ভাড়া হতে পরিগণনার সংক্রান্ত ধারা 37 ধারাটি কি প্রতিস্থাপন করা হয়েছে নতুন করে। সেখানে কি বলা হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে এখানে অসমন্বয়যোগ্য অগ্রিম বা সিকিউরিটি মানি অর্থ প্রাপ্তির বৎসর সহ পরবর্তী 4 বছরের সমান অংশে সমন্বয় করতে হবে। মানে আপনি যদি অসমন্বয়যোগ্য কোনো অগ্রিম পান বা সিকিউরিটি মানি পান, সেটা পরবর্তী 4 বছরে সমান ভাগে ভাগ করতে হবে, যেটা গত বছর ছিল না এটা। এরপর রয়েছে কি, স্বাভাবিক ব্যক্তি করদাতা 25-26 কর বছরে আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখে দাখিল করতে না পারলে সময়ের আবেদন করতে পারবে। কর দিবসের মধ্যে কর কমিশনার বরাবর আবেদন করতে হবে এবং কর কমিশনার সর্বোচ্চ 90 দিন পর্যন্ত কি রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবেন। তার মানে কি, এটা গত বছর এই আবেদনটা করার অপশন ছিল না, যে সবসময় আপনি রিটার্ন দাখিল করতে পারবেন, কোনো কি টাইম পিটিশন দেওয়ার কোনো অপশন ছিল না। সেটা আবার এর আগের বছর ছিল। তো সেই আগের বছরেরটাই কি আবার এই বছর নতুন করে দেওয়া হয়েছে। সেটা কি, যে রিটার্ন দাখিলের একটা সর্বশেষ সময় থাকবে, কর দিবস থাকবে 30শে নভেম্বর। আপনার এই 30শে নভেম্বরের আগেই কর কমিশনার বরাবর, ডিসিটি বরাবর আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সময় নিতে পারবেন। আর ডিসিটি এরা সর্বোচ্চ কি 90 দিন বাড়াতে পারবে। গেল। এরপর যেটা রয়েছে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, মানে স্বাভাবিক ব্যক্তি ছাড়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কি রয়েছে, রিটার্নের শেষ তারিখ হলো তার আয় বছর সমাপ্তির পরবর্তী পরবর্তী নবম মাসের। মানে ধরেন একটা কোম্পানির তার বছর শুরু হলো, আয় বছর যদি শুরু হয় 1 জুলাই থেকে, তাহলে তার শেষ হবে কবে, 30শে জুন। তাহলে জুন শেষ হওয়ার পরে 9 মাস পর নবম মাসের 15তম দিনে, তাহলে 8 মাস শেষ করে নবম মাস, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 8 মাস শেষ করে নবম মাসের 15তম, মানে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত কি সময় পাবেন। আবার যদি এভাবে ধরেন, যদি কোনো কোম্পানি শুরু করে 1 জানুয়ারি, তাহলে তার কি 31 ডিসেম্বর তার কি সময় শেষ। তখন এরপরে তার সে 8 মাস হিসাব করে নবম মাসের 15 তারিখ পর্যন্ত কি সে সময় পাবে। তাহলে এই জিনিসটা আপনাদের জানা উচিত, এবং এবছরে এটা এভাবে কি অ্যালাউ করা হবে। তারপর কোনো করদাতা সংশ্লিষ্ট করবর্ষে রিটার্ন দাখিল না করে পরবর্তী কোনো করবর্ষে রিটার্ন দাখিল করলে তার সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হবে। এইবার ছিল, গতবার আমরা যেভাবে করেছি সেভাবে কি কোনো নর্মাল রিটার্ন ছিল না, সব ইউনিভার্সাল এই সিস্টেম ছিল। কিন্তু এবার সেটাকে চেঞ্জ করে আবার সে আগের মতো কি, যদি কেউ নির্দিষ্ট সময়ের পরে রিটার্ন দাখিল করে তাহলে কি সেটা নর্মালে করতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো 177 ধারা একটা পরিবর্তন এসেছে। 177 ধারার যে পরিবর্তনটা সেটা হলো যে আমরা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, মানে উৎসে কর কর্তনের রিটার্ন আমরা প্রতি মাসে দেওয়ার নিয়ম ছিল। প্রত্যেক মাসের 25 তারিখ, পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে এই গত মাসের, মানে বিগত মাসের রিটার্নটা দেওয়ার কি শেষ তারিখ ছিল। সেটাকে চেঞ্জ করে এবছর থেকে যেটা করা হয়েছে, এবছরের জুলাই থেকে যেটা করা হয়েছে, যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টার দিতে হবে কি অক্টোবরে, আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা জানুয়ারিতে, এভাবে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রতি মাসে রিটার্ন দেওয়ার যে একটা পেরেশানি ছিল সেই পেরেশানিটা থেকে দূর করে এখন কি 3 মাস পর রিটার্ন দেওয়ার কি সময় করা হয়েছে, সেটা 177 ধারায় এই পরিবর্তনটা আনা হয়েছে। আপনাদের ভাইভাতে এই টাইপের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে, যে উচ্চ কর কর্তনের রিটার্ন কি এখন প্রতি মাসে দেওয়ার, নতুন বছরে উচ্চ কর কর্তনের রিটার্ন কি প্রতি মাসে দেওয়ার নিয়ম রয়েছে নাকি পরিবর্তন হয়েছে। যদি আপনি পরিবর্তনগুলো শিখে থাকেন বা পড়ে থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ পরিবর্তন হয়েছে, সেটা এখন কি প্রতি মাসে দেওয়ার কোনো কি নিয়মটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটি বিষয়, দান গ্রহণের ক্ষেত্রে পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তানের সাথে, যেটা আগে ছিল না, আপন ভাই বোনকেও কি দান করা যাবে, নিকট হতে দান গ্রহণ করা যাবে, সাথে আপন ভাই বোনের নিকট হতে দান গ্রহণ করা যাবে, এবং সেম ঋণ গ্রহণের ক্ষেত্রেও কি আপন ভাই বা বোন অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টা কি বিগত বছর ছিল না, এবছরে নতুন পরিবর্তন হয়েছে। এটাও কি পরীক্ষায় আসার একটা প্রশ্ন, যে দানের ক্ষেত্রে এখন নতুন কারা কারা অ্যাড হয়েছে এবছর। আপনাকে এই জন্য এই বছরের পরিবর্তনগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এবছরের পরিবর্তন থেকে ভাইভাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকখানি বেশি, এবং কি
বিশেষ করে যদি আপনার এই পরিবর্তনগুলো না পড়েন, তাহলে আপনি কি এই নতুন ধারায় রিটার্ন তৈরি করাটা আপনার জন্য কঠিন হবে। তাই এই নতুন যে পরিবর্তনগুলো এসেছে, সেই পরিবর্তনগুলো থেকে কি শুধু আপনাদের প্রশ্ন করা হবে। আপনারা অবশ্যই নতুন পরিবর্তনগুলা জানবেন এবং পড়বেন। এরপর হলো ব্যবসার মূলধনের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন হিসাবে প্রদর্শিত যে কোনো পরিমাণ মূলধনের পরবর্তী 5 আয় বর্ষে সেই পরিমাণ দিয়ে ঘাটতি হলে অন্যান্য সূত্রে আয় হিসাবে গণ্য হবে। অন্যান্য সূত্রে আয় হিসাবে গণ্য হবে। তারপর হলো শর্ত সাপেক্ষে ন্যূনতম করের প্রত্যাপন পরবর্তী শর্ত সাপেক্ষে ন্যূনতম করের প্রত্যাপন পরবর্তী কর বর্ষে সমন্বয় করা যাবে। যদি কোনো কর আপনি রিটার্ন করতে চান বা প্রত্যাপন হয় আপনার জন্য, সেক্ষেত্রে কি সেটা পরবর্তী বছরগুলোতে করে যাবে। এই অপশনটা কি এবছর নতুন করে আবার চালু করা হয়েছে। তারপর রেয়াত গণনার ক্ষেত্রে নিয়মিত উৎসের আয়ের সাথে ন্যূনতম করের উৎসের আয় অন্তর্ভুক্ত হবে। রেয়াত গণনার ক্ষেত্রে নিয়মিত উৎসের আয়ের সাথে ন্যূনতম করের উৎসের আয় অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে শতাংশে কর অব্যাহতি ও হ্রাসকৃত করার প্রযোজ্য আয়ের সাথে অংশীদার ফার্ম ও ব্যক্তিসংঘের আয় চূড়ান্ত করদায় খাতের আয় অন্তর্ভুক্ত হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা হলো 20 লক্ষাধিক টাকা ঋণ এবং যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি সেটি হলো এটা অপর একটি গুরুত্বপূর্ণ 20 লক্ষাধিক টাকা ঋণ এবং 10 লক্ষাধিক টাকা সঞ্চয়পত্র মেয়াদি আমানত খোলা ও বহাল রাখতে রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে। মূল কথা হলো কি, এখানে অনেকগুলো পরিবর্তন হয়েছে, এটাকে আমি সারসংক্ষেপে বললাম। আগে প্রত্যেকটি কাজের জন্য, সরকারি সেবা পাওয়ার জন্য কি রিটার্ন দাখিলের প্রমাণও আবশ্যক ছিল। এবার কি করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রের মধ্যে হলো 20 লক্ষাধিক টাকা ঋণ এবং 10 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়। আর এছাড়া 12টি সেবা, যেই সেবাগুলোর ক্ষেত্রে আপনার কি রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না, শুধু ইটিন দেখালেই কি হবে। তো এর মধ্যে আমাদের কি যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভাইভাতে এটা থাকার সম্ভাবনা যে 20 লক্ষাধিক টাকার ঋণ এবং 10 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কি টিন সার্টিফিকেট নিলে হবে নাকি রিটার্ন জমা দেওয়ার প্রমাণক লাগবে। তো আপনাকে বলতে হবে যে স্যার এই বছর এটার জন্য কি রিটার্ন দাখিলের প্রমাণক প্রয়োজন হবে। তারপরে রয়েছে প্রথম তফসিলের অংশ 1 মোতাবেক অপ্রদর্শিত বিল্ডিং অ্যাপার্টমেন্ট প্রদর্শনের ক্ষেত্রে যেটা আগে স্কোয়ার মিটারে ছিল, সেটার পরিবর্তে এখন কি স্কোয়ার ফুট হবে। এটা আপনাদের পরিবর্তনের বিষয় এবং পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সেটা হলো যে তফসিল 1-এর ক্ষেত্রে যেই কর অব্যাহতি রয়েছে, সেই অব্যাহতিতে আগে হিসাব করা হতো কি অপ্রদর্শিত বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট প্রদর্শনের ক্ষেত্রে স্কোয়ার কি মিটার, এখন সেটা কি হবে স্কোয়ার ফিট। স্কোয়ার ফুট অনুযায়ী কি নির্ধারিত কর পরিশোধ করতে হবে। তারপরে প্রথম তফসিলের অংশ 3-এ অপ্রদর্শিত বিশেষ ব্যবস্থা, অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনে বিশেষ ব্যবস্থাটা কি বিলুপ্ত করা হয়েছে। তাহলে তফসিল 3-এর প্রথম তফসিলের অংশ 3টি কি বিলুপ্ত করা হয়েছে। এটা এবছরের একটা পরিবর্তন। তারপরে খুব কমন এবং ইম্পর্টেন্ট, আপনার ভাইভাতে আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হলো কি আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদ যারা টাকা পয়সা একটু বেশি কামাই করে ফেলে হঠাৎ করে, তারা কি করে তাদের ইনকাম ট্যাক্সের রিটার্নে তারা কি কৃষি খাতে আয় দেখায় এবং কি মাছের হ্যাচারি দেখায়। আপনি দেখবেন, খেয়াল করবেন যে যত রাজনীতিবিদ থাকে এরা যখন নির্বাচনের সময় তাদের সম্পত্তির তফসিল ঘোষণা করে, সম্পদের বিবরণ প্রদান করে, তখন যা থাকে একটা সময় তারা যখন ক্ষমতায় থাকে তারপরে তা পরিবর্তন হয়ে অনেক বেশি হয়ে যায়। আর সে বেশির একমাত্র মাধ্যম থাকে কি কৃষি খামার, মাছের হ্যাচারি। তো এবার সেক্ষেত্রে কি একটু পরিবর্তন আনা হয়েছে। আমাদের এই প্রশ্ন ভাইভাতে থাকার সম্ভাবনা থাকবে এই পরিবর্তনটি, আপনারা একটু মনোযোগ দিয়ে সেটা শুনেন। সেটা হলো যে সত্য সাপেক্ষে কৃষি খাতে আয় খাতের ক্ষেত্রে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত সীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত 5 লক্ষ টাকা করা হয়েছে। যেটা আগে ছিল কত 2 লক্ষ টাকা, সেটাকে করা হয়েছে কত 5 লক্ষ টাকা। আবার কোনো ব্যক্তির হাঁস মুরগির বা চিংড়ি বা মাছের হ্যাচারি সহ নির্দিষ্ট খাতের আওতাভুক্ত আয়ের করমুক্ত ছিল 10 লক্ষ টাকা,
সেটাকে কমিয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। তাহলে এবছর কি কৃষি এবং মাছের হ্যাচারি, মুরগি এবং কি হাঁস মুরগি এবং চিংড়ি, এটার জন্য যেটা আগে ছিল, গত বছর ছিল করমুক্ত সীমা 10 লাখ টাকা, সেটাকে করা হয়েছে 5 লাখ টাকা। আর কৃষিখাতটাকে 2 লাখ থেকে বাড়ায়া করা হয়েছে কত, 5 লাখ টাকা। তাহলে আমাদের মনে রাখার জন্য কৃষি এবং মাছের দুইটার ক্ষেত্রেই কত, করমুক্ত সীমা কত এখন, 5 লক্ষ টাকা। এটা আপনার বোর্ডে একটা প্রশ্ন থাকতে পারে, আপনারা এই পরিবর্তনটাকে মাথায় রাখবেন। দ্বিতীয় হলো জমি বিক্রয়, হস্তান্তর, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, সঞ্চয়পত্র, মুনাফা যথারীতি স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য চূড়ান্ত করদায় হিসাবে বহাল থাকছে। এটা কি, যেমন জমি বিক্রয় করে বা জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, সঞ্চয়পত্রের মুনাফা যথারীতি কি করদাতার চূড়ান্ত করদায় হিসাবে এটা গণ্য হবে। এরপর আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের ন্যূনতম কর প্রদানের ক্ষেত্রে একটি বড় রকম পরিবর্তন এসেছে। এটা পরীক্ষা আসতে পারে, আমি সেটা আপনাদেরকে বলছি, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। সেটা হলো যে ন্যূনতম কর প্রদানের ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, যে কোনো কোম্পানি ট্রাস্টের ক্ষেত্রে অনূন্য 50 লক্ষ টাকার গ্রস প্রাপ্তি, কোনো কোম্পানি বা যে কোনো ট্রাস্ট এর ক্ষেত্রে অনন্য 50 লক্ষ টাকা যদি গ্রস প্রাপ্তি থাকে, তাহলে বিগত বছরগুলোতে এই গ্রস প্রাপ্তির উপর 0.60% কি ন্যূনতম কর ধরা হতো। যদি কোনো কোম্পানির প্রফিট না আসে, ধরেন সে অডিট রিপোর্ট করে দেখানো হলো যে কি তার প্রফিট আসছে না, যদি প্রফিট না আসে, সেই প্রফিট না আসার সিচুয়েশনে তাকে কি করা হবে, তাহলে সেক্ষেত্রে তার যে গ্রস প্রাপ্তি থাকবে, সেই গ্রস প্রাপ্তির উপর বিগত বছর ধরা হতো কত, 0.60%। তাও কত টাকা থাকতে হবে, মিনিমাম 50 লক্ষ টাকার গ্রস প্রাপ্তি হতে হবে, এর নিচে হলে না, 50 লক্ষ বা তার উপর থেকে 0.60%। এটাকে এই বছর পরিবর্তন করে করা হয়েছে কত, 1%। এটাকে এবছর পরিবর্তন করে করা হলো কত, 1%। তাহলে আমাদের এই পরিবর্তনটা মাথায় রাখতে হবে, 0.60% বিগত বছর ছিল, এবছর করা হয়েছে 1%। তারপরে মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে গ্রস প্রাপ্তির উপর কত ছিল, গত বছর ছিল 2%, এবছর এটা পরিবর্তন করে আনা হয়েছে কত, 1.5%। তারপরে স্বাভাবিক ব্যক্তির অনন্য গ্রস প্রাপ্তি ছিল বিগত বছরে কত, 3 কোটি টাকা, সেটাকে বৃদ্ধি করা হয়েছে কত, 4 কোটি টাকা। আর সাধারণ ব্যক্তির গ্রস প্রাপ্তির উপর গতবার ছিল 0.25% কর, যদি তার কোনো প্রফিট না থাকে, তাহলে তার ইনকামের উপর, আয়ের উপর, গ্রস প্রাপ্তির উপর কি 0.25%। আর এটাকে এবছর করা হয়েছে কত, 1%। তবে এখানে একটা সত্য রয়েছে, সেই সত্যটা কি, সত্যটি হলো যদি কোনো কোম্পানি প্রথম 3 বছর বিনিয়োগের বয়স যদি তার 3 বছর হয়, মানে প্রথম 3 বছর পর্যন্ত বাণিজ্যিক উৎপাদনের সময় প্রথম 3 বছর, তার এই বছর তার হার হবে কত, 0.1%। তার এই গ্রস প্রাপ্তির উপর তার এই হারটা কি 1% থেকে কমিয়ে 0.1% হবে। আর তাহলে এটা হলো কি, করের ক্ষেত্রে এই পরিবর্তনটা রয়েছে। আমাদের এই পরিবর্তনটা আমরা কি ন্যূনতম কর কোম্পানির ক্ষেত্রে এই পরিবর্তনটা এবছর আনা হয়েছে। এটাকে আপনাদের ভাইভাতে হয়তো এই পরিবর্তন জিজ্ঞাসা করতে পারে, এই পরিবর্তনগুলা কি 3 কোটি থেকে যে 4 কোটি হয়েছে, তারপরে 0.6 থেকে 1%, এই যে পরিবর্তনগুলা, এটা কি হয়তো আপনাদের পরীক্ষা আসতে পারে এবং জিজ্ঞাসা করতে পারে। তো এটাতে একটু প্রিপারেশন রাখবেন। আর এছাড়া এখন আমি যেইগুলা নিয়ে আলোচনা করব, সেগুলার সেই বিষয়টিও কি একটু গুরুত্বপূর্ণ, কারণ কি এগুলো হলো যে উৎসে করকর্তন। উৎসে করকর্তনের কোন কোন সেক্টরের পরিবর্তনটা এসেছে সেটা আপনাদেরকে একটু মনে করে দেই, আপনারা এটা একটু পড়বেন। সেটা হলো ঠিকাদার ইত্যাদির পরিশোধিত বিপরীতে উৎসে করকর্তন করা হলে, ঠিকাদার তারপরে ইজারাদার পরিশোধিত বিপরীতে উৎসে করকর্তনের পরিবর্তন। ধানের কুড়া, চাল, গম, আলু, তারপরে গবাদি পশু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল,
চিনি, চিনি বীজ, পাটকাঠি, সরিষা, তারপরে কাঁচা চা পাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পাট সরবরাহের ক্ষেত্রে পূর্বে এটার উপর হার ছিল কত? 1%। সেটাকে এখন এবার করা হয়েছে 0.5%, মানে অর্ধেকে নিয়ে আসা হয়েছে। এই এই যারা মানে এই প্রোডাক্টগুলো যারা সাপ্লাই করবে বা যারা সরবরাহ করবে, তাদেরকে সরবরাহ করার পর তাদের বিপরীতে কি এই টাকাটা কি কর্তন করা হবে। তাদের অর্থ পরিশোধ করার সময় কি গত বছর ছিল 1%, এটা করা হয়েছে এখন কত? 0.5%। তারপর শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্তৃক প্রদত্ত সাবকন্ট্রাক্টের ক্ষেত্রে পূর্বে কি এটা ছিল না, এটা এবার করা হয়েছে নতুন করে কত? এটা 1% করা হয়েছে। তারপরে তেল শোধন কার্যক্রমে নিযুক্ত কোনো কোম্পানি কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে পূর্বে ছিল কত? 2%, এবছর এটা নতুন করে পরিবর্তন করা হয়েছে 1.5%। তারপরে গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে যেটা আগে ছিল 3%, এখন এটা করা হয়েছে 0.6%। রিসাইক্লিং শিল্প ব্যবহৃত কাঁচামালের সরবরাহের ক্ষেত্রে পূর্বে ছিল না, বর্তমানে এটা কত করা হয়েছে? 1.5%। তারপরে সেবার ক্ষেত্রে উপদেষ্টা বা পরামর্শক যদি স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে এটা 10% থেকে কত করা হয়েছে? 15%। তারপরে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে কত? এটা করা হয়েছে, গত বছর ছিল 10%, এবার করা হয়েছে 7.5%। এটা কি? যারা উপদেষ্টা বা পরামর্শক হিসাবে কাজ করবেন। তাহলে এই পরিবর্তনটা কত? আপনাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হতে পারে। আপনারা একজন আয়কর উপদেষ্টা হিসেবে যখন কাজ করবেন, যদি আপনাদের ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে আগে ছিল কি ব্যক্তি এবং স্বাভাবিক প্রতিষ্ঠান সবার ক্ষেত্রে ছিল 10%, কিন্তু এবার এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, ব্যক্তির ক্ষেত্রে 15% আর স্বাভাবিক প্রতিষ্ঠান হলে কত? 7.5%। তারপরে পেশাদারি সেবার ক্ষেত্রে একই রকম, যদি পেশাদার কোনো ব্যক্তি হয় তাহলে সেটা 10%, আর পেশাদার ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে 7.5%। তারপরে হলো ইন্ডেন্টিং কমিশনের ক্ষেত্রে পূর্বে ছিল 8%, এবার হয়েছে কত? 7.5%। তারপরে ফ্রেড ফরওয়ার্ডের বাবদ পরিশোধিত কমিশন সহ বা কমিশন ব্যতিরিক্ত গ্রস বিলের ক্ষেত্রে কত? গতবার ছিল 2.5%, এবার করা হয়েছে কত? 1.5%। তারপর অন্য যে পরিবর্তনগুলো রয়েছে, স্পর্শাতীত সম্পত্তি, যেমন কি যেটাকে বলে রয়্যালিটি, তারপরে ফ্র্যাঞ্চাইজ, লাইসেন্স, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এইসব শিল্প, মেধাস্বত্ব, এসবের উপর কি আগে দুইটা স্ল্যাব ছিল। একটা ছিল 25 লক্ষ টাকা অতিক্রম না করলে 10%, আর 25 লক্ষ টাকার উপরে গেলে কত? 12%। এবার সেটার কি এভারেজ হার করা হয়েছে সকল ভিত্তিমূল্যের উপরই, মানে এবার যেই ভাগটা বাদ দিয়ে সকল ভিত্তিমূল্যের উপর কত? 12%, 10% করা হয়েছে। কত? 10%। তারপরে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের অনুমোদিত অনুসূচিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের ক্ষেত্রে কত? গতবার ছিল 5%, এবার করা হয়েছে কত? 10%। সিকিউরিটি সুদ হইতে উৎসে কর কর্তন, গতবার ছিল 5%, এবার করা হয়েছে 10%। তারপরে ভাড়া হইতে উৎসে কর কর্তন, গতবার ছিল 5%, এবার করা হয়েছে কত? 10%। তারপরে কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদি ক্ষেত্রে কি গতবার ছিল 5%, এবার করা হয়েছে কত? 10%। তারপরে বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে গতবার ছিল 6%, এবার করা হয়েছে কত? 4%। তারপরে বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক হইতে কর কর্তন, এটা ছিল কত? 10%, এবার করা হয়েছে কত? 7.5%। তারপরে বিদেশ হইতে প্রেরিত আয় হইতে কর কর্তন করার ক্ষেত্রে ফ্রেড ফরওয়ার্ড এজেন্ট কর্তৃক গৃহীত অর্থের কমিশন সহ গ্রস বিল হয় উক্ত বিলের উপর 2.5%, আর কত? 1 এবার করা হয়েছে 1.5%। আর সম্পত্তি হস্তান্তর হইতে কর সংগ্রহ, জমির ক্ষেত্রে আগে ছিল কাঠাপ্রতি, এবার হবে কি শতাংশ প্রতি। কাঠাপ্রতি ছিল 20 লক্ষ টাকা, আর এবার হলো শতাংশ প্রতি কত? 12 লক্ষ টাকা। তারপর আমাদের যেটি রয়েছে, সিকিউরিটি হস্তান্তর হইতে কর সংগ্রহ, গতবার ছিল 10%, এবার সেটা করা হয়েছে কত? 15%। স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হতে কর সংগ্রহের ক্ষেত্রে যেটা ছিল 0.5%, এটা এখন করা হয়েছে 0.3%। তারপরে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ করার ক্ষেত্রে যে পরিবর্তনটি আনা হয়েছে সেটি এটাকে একটু ডিটেলসলি বলতে হবে। আমরা এই ভিডিওটি আজকে মানে আপনারা
এই ভিডিওটি এটা একটু আলাদা করে যদি না বলি তাহলে একসাথে আপনারা কি এটাকে এলোমেলো করে ফেলবেন। আমি এটা আরেকটা ভিডিওতে দিচ্ছি আমাদের যে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযানের ক্ষেত্রে কি পরিমাণ পরিবর্তন এসেছে, তারপর হলো যে ইয়ের ক্ষেত্রে সাথে হলো যে ব্যক্তি মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে, এটাকে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের জন্য উপস্থাপন করব। সম্মানিত সুধী, আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম, যে পরিবর্তনগুলো এসেছে অলমোস্ট কমন পরিবর্তনগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শুনবেন এবং কি এখান থেকে প্রশ্ন আসলে আপনারা সহজেই যাতে উত্তর করতে পারেন সে অবস্থায় থাকবেন, কারণ এই পরিবর্তনগুলো থেকে প্রশ্ন আসবেই। আর এই পরিবর্তনগুলো আমি যেভাবে শেয়ার করলাম আপনারা সেগুলোকে একটু মাথায় নিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনাদের ভাইবা ভালো হবে এবং ভাইবার প্রস্তুতি কি আপনারা ভালো করতে পারবেন। তো সবার ভাইবার জন্য আপনাদের প্রিপারেশন ভালো হোক এবং ভাইবাতে সবাই পাস করবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।